হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আসো আসো। সকালে নাস্তা শেষ করেই ঝামেলা শুরু। আজ কি রান্না করব? ফ্রিজে অনেক কিছু সবজি ছিল, কিন্তু আজ আমার সবজি খেতে একদমই মন চাইছিল না। তাই জিহানের পাপার কাছে গিয়ে বলতে না বলতেই উনিও কিন্তু একদম বুঝে গেছে আর বলল, চলো তাহলে আজ বাজার থেকে টাটকা মাছ কিনে আনি। প্রথমে আমি না করলেও আমারও কিন্তু খুব ইচ্ছা ছিল, তাই আর দেরি করিনি। এই দেখো, আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের মাছ বাজারটা এখান থেকে খুব একটা দূর নয়, 5 থেকে 10 মিনিটের রাস্তা। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমরা মাছের বাজারেও চলে এসেছি। বাবা, বাজারের ভেতর ঢুকে তো দেখি চারিদিকে শুধু মাছ আর মাছ। এত রকমের মাছ, মনে হচ্ছে যেন মাছের মেলা বসেছে। এত রকমের মাছ দেখেই মন ভরে যাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট টুইস্ট, এখানে টাটকা মাছ বললেও এই বাজারের বেশিরভাগ মাছই হচ্ছে বরফের মাছ। কি আর করা যাবে, টাটকা পাবো না বলে তো আর মাছ খাওয়া বন্ধ করে দেব না। এর মধ্যেই বেছে নিতে হবে কোনটা সবচেয়ে ভালো। এখানে দেখি বেশ ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে। এই ট্যাংরা মাছগুলো দেখে বেশ ভালোও লাগলো, যদিও মাছগুলো দেশি ট্যাংরা নাকি পাট ট্যাংরা সেটা বুঝে উঠতে পারলাম না। সত্যি বলতে আমিও যেমন মাছ চিনতে পারি না, তেমনি জিহানের পাপাও কিন্তু অতটা মাছ চেনে না। তবে মাছগুলো দেখতে টাটকা মনে হওয়ায় 1 কেজি নিয়েই নিলাম। সবচেয়ে আনন্দের বিষয়, এই 1 কেজি ট্যাংরা মাছের দাম নিল মাত্র 100 টাকা। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের এলাকায় এই মাছের দাম কত। এখানে ক্যাঁকড়া দেখে আমিও সেই ছোটোবেলাকার কথা মনে করে ওর সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছি। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারা ক্যাঁকড়া খাও। আমি তো কোনোদিনও খাইনি, তবে ইচ্ছা আছে একবার ট্রাই করার, বিশেষ করে দীঘার ক্যাঁকড়া ভাজা। একবার দীঘায় ঘুরতে গিয়েছিলাম, তবে ওখানকার অনেককেই খেতে দেখেছি, কিন্তু ভয়ে খাইনি গো। তবে হ্যাঁ, এবার যদি দীঘা কখনো যাই তবে অবশ্যই ওখানকার ক্যাঁকড়া ভাজা খাবো। আমি তো ট্যাংরা মাছ কোনোদিনই বাছিনি, তাই ঝামেলা এড়াতে মাছগুলো এনার কাছেই কাটাতে দিয়ে দিয়েছি। বেশিরভাগ সময়ই আমরা এখান থেকেই মাছ কাটিয়ে নিয়ে যাই, তাতে ঘরে গিয়ে আর বাছাবাছির চিন্তা থাকে না। আর এদিকে দেখো তো, দুটো ছোট ছোট কুকুর কেমন দুষ্টুমি করে খেলা করছে। আমার কিন্তু কুকুর ভীষণ ভালো লাগে, ওদের এই খেলা দেখতেও বেশ মজা লাগছিল। চলো, মাছ কেনাও হয়ে গেছে, বাছাও হয়ে গেছে, এবার ঘরে গিয়ে শুধু রান্না করার পালা। আরে, একটা মাছ তো পরিষ্কার করাই হয়নি গো, কি হবে এবার? তুমি করে নেবে, কিন্তু আমি তো পারি না করতে। চলো, ঘরেও পৌঁছে গেছি। মাছগুলো ঢালতে গিয়ে দেখি একটা মাছ নাকি বাছা হয়নি, হয়তো ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছিল। আজ আমরা 2 রকমের মাছ এনেছি, একটা হলো রুই মাছ আর অন্যটা ট্যাংরা মাছ। রুই মাছের দাম ছিল 160 টাকা প্রতি কেজি, আর ট্যাংরা মাছের দাম তো তোমাদেরকে আমি আগেই বলেছি, তাও বলছি 100 টাকা কেজি। আমাদের ঘরে রুই মাছ সবার খুবই পছন্দ, তাই অন্য মাছ নিলেও রুই মাছ আমাদের একটু হলেও নিতে হয়। কাঁটাগুলো হাতে ভুঁকছে, এবার খেতে যত ভালো, সাফ করতে ততই কষ্ট। ট্যাংরা মাছ বাছতে পারবো না বলে দেখো, এদিকে কিন্তু আমি ঠিক ট্যাংরা মাছটাকে বেছেও ফেলেছি। বলে না, সব জিনিসে আগে থেকে না বলতে নেই, সব জিনিসটা আগে চেষ্টা করতে হয়, হয়তো তুমি পারবে। চলো, মাছগুলো ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার করতে করতে আজকের মেনুটা তোমাদেরকে জানিয়ে দিই। ট্যাংরা মাছ আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর ভাবছি ট্যাংরা মাছ শুধু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করব। তবে তোমরা কেমন রান্না দেখতে চাও কমেন্ট করে জানাবে কিন্তু। এদিকে আমার বর কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে দিয়েছে, সে কিন্তু সব আলু পেঁয়াজ কাটা বাছাটা করে দিয়েছে। রান্নাঘরে এই ছোট ছোট কাজে পাশে কাউকে পেলে কাজটা যেন আরও তাড়াতাড়ি আর আনন্দের সাথে শেষ হয়। কি মুশকিল বলো তো, মাছগুলো এখন যে কোনো একটা ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রাখবো, কিন্তু একটাও ডাব্বা খুঁজে পাচ্ছি না।
অবশেষে শেষমেশ এই প্যাকেটের মধ্যেই ভরে রাখবো ভাবলাম। যদিও বা একটা সুন্দর ডাব্বা পেলাম, সেটা হলো ফ্রিজ নেওয়ার সময় যে ফ্রিজ কন্টেনারটা দেওয়া হয়েছিল ওটা খুবই সুন্দর, তাই ভাবছিলাম ওই ডাব্বাটার মধ্যেই মাছগুলো সুন্দরভাবে রেখে দেবো। তারপর তোকে নিয়ে যাবো আমি। তোমার খালি অন্যায় করা বের করছি, তাড়াতাড়ি তুলে নাও দিয়ে চলো আমার সাথে। তুমি অন্যায় করলে কেন? তবে বললাম তো ফেলবে না এগুলো। ঘুরতে যাওয়ার জন্যে মানুষ কি না করে সেটা জিহানকে দেখেই বোঝা যাচ্ছে। ঘুরতে যাবি বলে কয়, আমি যখন বলি তখন তো শুনিস না তুই। হ্যাঁ হ্যাঁ রে, কথা বলছিস না? আবার রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আর ছাপ করতে হবে না, তুমি খালি তুলে দাও। তুলে দে, তাড়াতাড়ি তুলে দে, যাবি তো, আমি চলে যাচ্ছি। ওখানে রেখে দাও, রেখে দাও। ছাপ করতে হবে না তোমায়, তুমি খালি তুলে দাও। আরে সাফ করতে হবে না। ও বিক্রি করতে নিয়ে যাবে, এই জন্যে সাফ করে দিচ্ছে। কি হলো এবার? এটা লঙ্কা, এটা লঙ্কা। কি হবে? কি নেবে? আর অন্যটা নেবে? না, চলো। ওইটা খাওয়া হয়ে গেছে? বসো এখানে, বসো বসো এখানে, বসো। দাও, খুলে দিই দাও। খাও। আমার বর আমাকে ঠিক কতটা সাহায্য করছে, কিন্তু এই সাহায্যটা শুধু আজকের জন্য নয়। আমার বর ঠিক এরকমই জীবনের প্রতিটি পদক্ষেপে ছোট বড় সব কাজেই কিন্তু উনি সব সময় আমার পাশে এসে দাঁড়ায়। উনি যেন আমার জীবনের পারফেক্ট হেল্পিং হ্যান্ড। আমি হয়তো অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু উনি কখনোই আমাকে একা ছেড়ে দেয় না। দিনের শেষে যখনই উনি হাসি মুখে আমার সাথে হাত লাগায়, তখন আমার কাজটা অর্ধেক হয়ে যায়। আমার মনটা ভরে যায় ভরসায়। ধন্যবাদ আমার প্রিয় স্বামী, তুমি শুধু একজন ভালো জীবনসঙ্গীই নও, তুমি আমার জীবনের সেরা বন্ধু এবং আমার সবচেয়ে বড় শক্তি। তোমার এই ভালোবাসা আর সমর্থন না থাকলে আমার জীবনটা হয়তো এত সহজ আর সুন্দর হতো না। আমার প্রতি তোমার এই যত্ন আর ভালোবাসা সত্যিই আমাকে আরও ভালো থাকতে শেখায়। শুধু রান্না কেন, আমার বর কিন্তু জীবনের সব ক্ষেত্রেই খুবই সাপোর্টিভ। সব দায়িত্ব হাসি মুখে নেওয়া, আমার কাজকে সম্মান করা, এই গুণগুলোর জন্যই উনি আমার কাছে খুবই স্পেশাল। এই যে দেখো, আমি আমার বরকে একবার ডাকাতেই সে চলে এসেছে। আমি বললাম আমার হাতটা কেটে গেছে, একটু আলু পেঁয়াজগুলো ভালো করে মেখে দাও না। তো দেখো উনিই একদম সব কিছু করে দিচ্ছে। প্রথমে এই হাঁড়িটাই দিয়েছিলাম, ভাবলাম কি যে এই হাঁড়িটার মধ্যে হয়ে যাবে, কিন্তু তারপর দেখি যে না, হাঁড়িটার মধ্যে হচ্ছে না। আসলে ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় ছিল, এই জন্য হাঁড়িতে ধরছিলই না। তারপর বললাম যাই হোক, তাহলে কড়াইটাই করে নাও, কড়াইটা তো অনেক বড় আর মাছগুলো ভেঙেও যাবে না। আর এখানে কিছু ছোট মাছগুলো আছে, এইগুলো শুধু পেঁয়াজ দিয়ে এগুলো চুটপুটি করা হবে। আর এখানে আলু দিয়ে হচ্ছে। জিহান তুমি কি এনেছো? জিহান, এ বাবা, যা কি হবে এবার? ইয়ে বাবা, ওরম করতে নেই তো জিহান, ওরম করতে নেই। কান ধরো, কান ধরো জিহান, কান ধরো, কান ধরো আর কান ধরো। ও আমার কথা শুনবে নাকি? আমার কোনো কথা শোনেই না, ও তো শুধু ওর পাপার কথাই শোনে। এদিকে আমি তরকারিটা দেখতে এসেছি যে কতটা হয়েছে, তো তরকারিটা আর একটু হবে। আর এইদিকে দেখি মাছ রান্নার যেই পেঁয়াজ দিয়ে করাটা ছিল সেটা দেখি ফুটে গেছে। জিহানের পাপার দরকারি কল আসায় জিহানের পাপাও বাইরের দিকে চলে গেছে। তাই ভাবলাম দেরি করলে হবে না, তাড়াতাড়ি হাত চালাতে হবে। এসেই তো খাওয়া দাওয়া করবে মনে হয়, আর বেশ বেলাও অনেকটা হয়ে গেছে। ওদিকে কিছু বোতল পড়েছিল, তো বোতলগুলোতে আমি পানিও ভরে নিয়েছি। আর এদিকে ঘরটা দেখো, আমার ছেলেটা বাপরে এত বদমাইশ করে যে কি আর বলবো। সারাক্ষণ খালি ঘর দোর একদম অপরিষ্কার করে রেখে দেয়, আর সব জিনিসটা খালি এখান ওখান সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেবে।
শুধু যে খেলনা নিয়ে খেললে হয় তা কিন্তু নয়, ঘরে একদম আলু পেঁয়াজ সব কিছু ছড়িয়ে দেবে, কিচেন থেকে নিয়ে আসবে টেনে টেনে আলু পেঁয়াজগুলোকে দিয়ে ঘর মাই ছড়াবে, আবার জামা কাপড় পারবে, জামা কাপড় পেরে খেলা করবে। তাহলে বলো দেখিনি কী করা যায় ওকে নিয়ে। তবে যাই হোক, ছোটোবেলায় হয়তো আমরাও এরকম করেছি, আমার মারাও হয়তো আমাদেরকে এইভাবেই সামলেছে, আমরাও হয়তো এরকম ঘর অগোছালো রাখতাম, আমার মারাও গুছিয়েছে, এই জিনিসটাই এখন রিপিট হচ্ছে, কি আর করব। আমার সমস্ত ঘর গুছানো হয়ে গেছে, গুছিয়ে একদম ভালো করে ঘর মুছে নিয়েছি। আর এদিকে দেখো জিহানের দুষ্টুমি শেষই হচ্ছে না, চেয়ারে উঠবে আর উঠে ওইখানে সব ওর পাপার জিনিসপত্র রাখা থাকে, সব জিনিসগুলো ওখান থেকে ফেলবে। ওর ব্যাপারে যত বলবো তত কম পড়ে যাবে। যাই হোক, এইদিকে এসে দেখি যে আমার তরকারি হয়ে গেছে, বেশ একটু ঝোল বাড়াই রাখবো, বেশি একদম টানা করব না, কারণ ডাল আজকে আর করব না। যাক, রান্নাঘরের সব কাজ শেষ, এই ফাঁকে আমিও একটা ছোট্ট ব্রেক নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ওদিকে কিন্তু জিহানের পাপাও এসে পড়েছে, এখন শুধু খাবারটা উনার প্লেটে গুছিয়ে দেওয়ার পালা। আমি অতটা ভালোভাবে গুছিয়ে না দিতে পারলেও আমি চেষ্টা করি যাতে ভালোভাবে উনার খাবারের প্লেটটা গুছিয়ে দিতে পারি। মানুষ তো আস্তে আস্তেই শেখে, আমিও হয়তো আস্তে আস্তেই শিখে যাব। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় জানালাম।